second, 1 minute. হ্যাঁ স্যার বলো। বলছিলাম স্যার মানে কি করব স্যার, মানে হার্ডওয়্যার কম্পোনেন্টের ওটার বলবো? এখানে মানে টপিক গুলো কি কি পরপর আছে বলো, আমি সেগুলো ডিসকাস করে যাবো, ঠিক আছে? স্যার ফার্স্টে আছে হার্ডওয়্যার কম্পোনেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, আমি পাশে যে এক্সটার্নাল হার্ড, স্যার আমি বলছি এক্সটার্নাল হার্ডওয়্যার কম্পোনেন্টস, ইন্টারনাল হার্ডওয়্যার কম্পোনেন্টস, ডিফারেন্সেস বিটুইন এক্সটার্নাল এন্ড ইন্টারনাল হার্ডওয়্যার কম্পোনেন্টস। ঠিক আছে, আমি এইটুকুন আগে বলি, তারপর বাকিটা বলছি। বেসিক্যালি আগে আমরা হার্ডওয়্যার এই পার্টটা সম্বন্ধেই জানবো যে হার্ডওয়্যার জিনিসটা কি, ঠিক আছে? আমরা এতদিন পর্যন্ত কি বলতো ক্লাস 5-6 এই জায়গাটাতে সফটওয়্যার কম্পোনেন্ট গুলো সম্বন্ধে জেনেছি। সফটওয়্যার কম্পোনেন্টের কাজ কি জেনেছিলাম, যে এইখানে যে সমস্ত হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলো দেখি, মানে হার্ডওয়্যার মানে এইটুকুনি বুঝবো যে যেগুলোকে আমরা ফিজিক্যালি টাচ করতে পারছি বা যেগুলোকে ফিল করতে পারি। যেমন আমি কিবোর্ডের উপর হাত দিলাম, সেটাকে ফিল করতে পারি, কিন্তু এমএস ওয়ার্ড যে সফটওয়্যারটা আছে সেটাকে তুমি ফিল বা টাচ করতে পারছো না, তাই তো? তো যেগুলোকে আমরা এরকম ফিজিক্যালি টাচ করতে পারছি বা যেটার রিয়েল একটা এক্সিস্টেন্স আছে, তো সেই ধরনের যে কম্পোনেন্ট গুলো সেগুলোকে আমরা হার্ডওয়্যার কম্পোনেন্ট বলছি, ঠিক আছে? আমরা এইখানে দু ধরনের হার্ডওয়্যার কম্পোনেন্ট সম্বন্ধে জানবো। আমি এখানে ডেফিনেশন লেখাচ্ছি না বা লিখে দিচ্ছি না, এই কারণে বুক থেকে খুব সুন্দর দেওয়া আছে, আর তোমাদের স্কুল থেকে দেখবে লিংক দেবে, সেইখান থেকে কোশ্চেন আনসার গুলো করবে, কেমন? আমি শুধু এখানে বলছি, বলাগুলো শুনে নাও শুধু। তো বেসিক্যালি দেখো যে আমরা এইখানে হার্ডওয়্যার কম্পোনেন্ট এই পার্টটাতে যাওয়ার আগে আমি একটু 1 মিনিট টাইম নিচ্ছি, আমি একটা ডিভাইস গুলো নিয়ে আসি, এরকম ডিভাইস গুলো, তাহলে তোমাদের দেখাতে সুবিধা হবে। আর তোমরা কি বলতো, আমার একটা হার্ডওয়্যারের উপর একটা লেকচার আছে, দেখবে শুধু হার্ডওয়্যার বলে একটা প্লে লিস্টে করা আছে, ওইটাও তোমরা দেখবে একটু, সেখানে আমি ইন্টারনাল হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলো ডিটেলসে বলেছি, ঠিক আছে? দেখাচ্ছি। আচ্ছা, আমি মাস্কটা পরে কথা বললে তোমরা শুনতে পাচ্ছ কিনা দেখো তো, শুনতে অসুবিধা হচ্ছে কি? ঠিক আছে তো? আসলে এটা ঠিক আছে শোনা যাচ্ছে তো? আর ডাস্ট আছে তো প্রচুর, ওই জন্য আমি একটু লাগিয়ে নিলাম। বেসিক্যালি দেখো যে আমরা এখানে যে হার্ডওয়্যার আর সফটওয়্যার কম্পোনেন্ট গুলোর কথা জানবো, সেটাতে যাওয়ার আগে আমরা এখানে কি কি ধরনের হার্ডওয়্যার আর সফটওয়্যার কম্পোনেন্ট, একটা যে পার্সোনাল কম্পিউটার হয়, সেই পার্সোনাল কম্পিউটারে কি কি হার্ডওয়্যার আর সফটওয়্যার কম্পোনেন্ট দেখি সেটা সম্বন্ধে একটু জানি। এখানে তোমার ইন্টারনাল হার্ডওয়্যার কম্পোনেন্ট হয়, এক্সটার্নাল হার্ডওয়্যার কম্পোনেন্ট। তোমরা পরবর্তীকালে কোনো ইন্টারভিউ ফেস করলে না, একটা টার্ম খুব ব্যবহার করে, মানে যারা আইটি পার্সোনাল যারা, তারা এই কনটা ইউজ করে, যে পেরিফেরাল ডিভাইসেস, ঠিক আছে? যে তোমাকে হয়তো জিজ্ঞেস করলে যে একটা পেরিফেরাল ডিভাইসেস এর এক্সাম্পল দাও, তো সেক্ষেত্রে আমরা পেরিফেরাল ডিভাইস কি বলবো? পেরিফেরাল ডিভাইস হচ্ছে এক্সটার্নাল যে সমস্ত হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলো বাইরে থেকে যেগুলো দেখতে পাই, যেমন কি মনিটর, প্রিন্টার, স্পিকার, লেটস সে কিবোর্ড, মাউস, বাইরের যে সমস্ত হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলো, সেই হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলোকে আমরা এক্সটার্নাল হার্ডওয়্যার কম্পোনেন্ট বলছি।
আর হার্ডওয়্যার সম্বন্ধে তো বুঝতে পারলাম, যেটাকে আমরা ফিজিক্যালি টাচ করতে পারছি বা ফিল করতে পারছি। কম্পিউটার সিস্টেমকে পরিচালনা করার জন্য, অ্যাকচুয়াল পরিচালনা করার জন্য যে সিস্টেমটার দরকার হচ্ছে বা যে ডিভাইসগুলো দরকার হচ্ছে, সেটাকে আমরা হার্ডওয়্যার কম্পোনেন্ট বললাম। এবার এইখানে ইন্টারনাল যে কম্পোনেন্ট গুলো আছে সেইগুলো কি কি? ইন্টারনাল কম্পোনেন্টের মধ্যে দেখো প্রসেসর পড়ছে, হার্ড ডিস্ক পড়ছে, র্যাম পড়ছে, মাদার বোর্ড পড়ছে, তারপর তোমার ডিভিডি রাইটার, সিডি রাইটার পড়ছে, ফ্লপি ডিস্ক ড্রাইভার পড়ছে, আরো অন্যান্য যে সমস্ত সিমোস যে ব্যাটারি সেইগুলো। তো আমি সেই জায়গাগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এবং সেগুলোর ফাংশন সম্বন্ধে তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? আমি ইন্টারনাল হার্ডওয়্যার কম্পোনেন্টের মধ্যে ফার্স্টে আসছি হার্ড ডিস্কে। হার্ড ডিস্ক হার্ড ডিস্ক দেখো কি করে না, হার্ড ডিস্ক হচ্ছে কি না, পার্মানেন্টলি ডেটাকে স্টোর করার জন্য আমরা ইউজ করি, এটা আমরা জানি সবাই। তো হার্ড ডিস্ক দেখো দেখতে এরকম হয়, ঠিক আছে? এটা হচ্ছে ছোট্ট ল্যাপটপের হার্ড ডিস্ক এটা। আর এমনি ডেস্কটপের যে বড় হার্ড ডিস্ক, এখন আমরা যে এসএসডি গুলো ব্যবহার করি, তো সেই এসএসডি গুলো এইগুলোকে এইচডিডি বলা হচ্ছে, ঠিক আছে? এটা দেখো ডেস্কটপের হার্ড ডিস্ক। তো আমি একটু সামনে নিয়ে দেখাচ্ছি, এইগুলোকে ডেস্কটপের হার্ড ডিস্ক বলা হচ্ছে, আর এটা হচ্ছে তোমার ল্যাপটপের হার্ড ডিস্ক। এবার তোমার এখন কি করছি না, এখন যে ডেস্কটপের হার্ড ডিস্ক গুলো এরকম সাইজের হয়ে গেছে, তার কারণ কি না, এখন হচ্ছে এসএসডি ব্যবহার করা। এসএসডি সাইজটাও ছোট, তার ফলে অনেকখানি কি বলবো যে এর যে ওয়েটটা অনেক কম হয়ে যায়, মানে মেশিনের যে অ্যাকচুয়াল ওয়েটটা সেটা অনেক কম হয়ে যায় আগের ডিভাইসগুলোতে। এবার হার্ড ডিস্ক সম্বন্ধে আমরা একটু ডিটেলসে জানি যে হার্ড ডিস্কের মধ্যে কি থাকে, তার ভেতরে কি থাকে সেটা সম্বন্ধে। অ্যাকচুয়ালি হার্ড ডিস্ক কতগুলো মানে তোমার লেয়ার নিয়ে তৈরি হচ্ছে। যে গ্রামাফোনের যে রেকর্ড হয়, মানে আমরা এইটাকে যদি খোলা হয়, খুললে ভালো করে বোঝা যাবে এর ভেতরে কতগুলো প্লেটের মতো পরপর পরপর বসানো আছে এইভাবে, তারপর এখানে দেওয়া হয়েছে। এর ভেতরে কি করা আছে, কিছু প্লেটকে রাখা আছে, কেমন? তো তো সেই প্লেট গুলোকে একসঙ্গে, ঠিক আছে, বলা হচ্ছে প্ল্যাটার। হলো? তো আমি এখানে একটু ছবিও ড্র করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই ধরনের এটা একটা প্ল্যাটার, গোল যে চারটি একটা সিঁড়ির মতো, সেটাকে একটা প্ল্যাটার বলছি। এরকম একাধিক নিয়ে তৈরি হচ্ছে। তো আমি এখানে একটা প্ল্যাটার নিলাম। সেই প্ল্যাটার গুলো মানে যখন গ্রামাফোন তৈরি হয়, গ্রামাফোনের কি বলতো, যে রেকর্ড বা ট্র্যাক গুলো হতো, সেইগুলো এরকম বড় বড় সাইজের হতো এবং সেখানে একাধিক, আমি অ্যাড টেক্সট করে করছি, গ্রামাফোনের রেকর্ডের মধ্যে শুধুমাত্র এরকম ট্র্যাক গুলোই থাকতো, ঠিক আছে? তার মধ্যে আমরা সেখান থেকে সাউন্ড প্রডিউস করে আমরা ডিস্ট্রিবিউট করে শুনতাম। আমি দেখবে একটা এরকম ক্লাসেও বলেছি হার্ডওয়্যার কম্পোনেন্ট সম্বন্ধে, সেখানে এটাও ডিটেলস করেছিলাম। তো আমি এখানে এই বেশি ডিভাইস গুলো সম্বন্ধে না দেখে, ডিভাইস গুলো ওই হার্ডওয়্যারের ক্লাসটাতে দেখিয়েছি, তো সেই ভিডিওটা তোমরা দেখবে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর এইখানেও তোমরা ছবি সহ তোমাদের বুকে যেগুলো আছে সেগুলো সম্বন্ধে একটু বুঝে নাও। তাহলে আমরা প্ল্যাটার কি বললাম, এই পুরোটাকে একসঙ্গে প্ল্যাটার বলছি, ঠিক আছে? এবার এদের এক একটাই যে আমরা যে ট্র্যাক যেগুলো দেখছি এরকম গোল গোল করে যেগুলো আছে, এগুলোকে এক একটা ট্র্যাক বলা হচ্ছে। তো এই ট্র্যাক পর্যন্ত তোমার গ্রামাফোনের রেকর্ডে থাকতো, কিন্তু পরবর্তীকালে হার্ড ডিস্ক যখন আইবিএম কোম্পানি ফার্স্ট তৈরি করলো, যখন ইনভেন্ট করলো, তো সেখানে ওরা এরকম করেছিল যে হার্ড ডিস্ক গুলোকে এরকম ভাবে যদি মানে ট্র্যাক গুলোকে যদি এইভাবে ইন্টারসেক্ট করা হয়, তাহলে যে ইন্টারসেকশন একটা পয়েন্ট তৈরি হচ্ছে, পয়েন্টও আমি দেখাচ্ছি তোমাদের। এরকম পাশাপাশি অনেকগুলো লাইন টেনে করা হয়, আমি কয়েকটাই শুধু চারটে ড্র করে দেখাচ্ছি। তো এইখানে দেখো যে
এই যে ইন্টারসেকশন পয়েন্ট তৈরি হয়, তাহলে আমরা ট্র্যাক কোনগুলোকে বললাম? ট্র্যাক হচ্ছে এইগুলো, এইটাকে আমরা ট্র্যাক বলছি, ট্র্যাক বললাম। আর সেক্টর কোনগুলো? সেক্টর হচ্ছে এইগুলো। এই যে ইন্টারসেকশন পয়েন্ট তৈরি হচ্ছে, মানে আমি ট্র্যাক গুলোকে যখন এরকম ভাবে ক্রস করার পর এই যে এখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে, এই যে পয়েন্ট গুলো, এইগুলোকে আমরা বলছি এইগুলোকে আমরা বললাম সেক্টর। এইগুলোকে আমরা বললাম কি? সেক্টর। ওকে, এইগুলোকে বলা হলো কি? এক একটা সেক্টর। তো এইখানে প্রত্যেকটা সেক্টরের মধ্যে মানে হার্ড ডিস্কের গঠনটা তাহলে কি বুঝতে পারলাম? প্ল্যাটার থাকলো, প্ল্যাটারের মধ্যে একাধিক এরকম ট্র্যাক থাকে, ট্র্যাকের মধ্যে এক একটা যে পয়েন্ট তৈরি হচ্ছে ইন্টারসেক্ট হওয়ার পর, সেগুলোকে আমরা এক একটা সেক্টর বলছি। এক একটা সেক্টর কি হতো মানে হয় যেটা, সেটা 512 বাইট স্পেসকে অকুপাই করে, ঠিক আছে? এবার আমরা যখন সেভ করছি, আমরা যখন প্রাইমারি ভাবে কাজ করি, এগুলো সব ইন্টারনাল কম্পোনেন্ট। তো আমরা যখন প্রাইমারি ভাবে কাজ করি তখন তোমার এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা র্যাম বলছি, ঠিক আছে? তো র্যামের মধ্যে যে ডেটাগুলো থাকে, র্যামটা এইভাবে বসানো থাকে, তো র্যামের মধ্যে যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো হার্ড ডিস্কের মধ্যে গিয়ে পৌঁছে যায়। ওকে, এবার মাঝখানে অপারেটিং সিস্টেমের কাজ কি? অপারেটিং সিস্টেমের কাজ হলো যে কোন লোকেশনে গিয়ে স্টোর হবে। এই যে সেক্টরগুলোর কথা বললাম, এই সেক্টরগুলোর কোন কোন সেক্টরে ডেটাটা স্টোর থাকছে সেটা তোমার ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমের। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, হার্ড ডিস্কের স্ট্রাকচার সম্বন্ধে বুঝতে পেরেছি। এইখান থেকে একটা তোমার ম্যাথ এরকম থাকে যে a hard disk contains 12 platter. Each platter has 345 track and প্রত্যেকটা ট্র্যাকে দেখো এরকম একাধিক সেক্টর তৈরি হচ্ছে, আর প্রত্যেকটা ট্র্যাকে and each track has 443 sectors. If each track, মানে এটা ম্যাথটা এইভাবে দেবে, এমনি স্ট্যান্ডার্ড জানি 512 মানে 512 বাইটস এক একটা সেক্টরের জন্য লাগে, কিন্তু এইখানে প্রত্যেকটা সেক্টর ট্র্যাক হচ্ছে, আমি ধরে নিচ্ছি 1.25 কিলোবাইট কেবি করে স্পেস কন্টেন্ট করছে, ওকে, অফ ডেটা। দেন তোমাকে হার্ড ডিস্কের সাইজটা বলতে হবে। দেন হোয়াট উইল বি the size of the hard disk, হার্ড ডিস্কের সাইজটা তাহলে কত? তাহলে দেখো এখানে কিছুই না, শুধু মাল্টিপ্লাই করে দিলে হবে। তাহলে তোমার এখানে সেক্টর এই প্ল্যাটার কতগুলো আছে? 12 প্ল্যাটার ইনটু তোমার প্রত্যেকটা প্ল্যাটার কতগুলো করে আছে ট্র্যাক? 345 ট্র্যাক হলো। তারপর প্রত্যেকটা ট্র্যাকে 443 সেক্টর আছে, 443 সেক্টর। এবার এটার সঙ্গে, এটা গেল নাম্বার অফ সেক্টর, এটার সঙ্গে কি করতে হবে আমাকে না মাল্টিপ্লাই করতে হবে প্রত্যেক টোটাল নাম্বার অফ সেক্টর হচ্ছে এটা। এবার প্রত্যেক সেক্টর 1.25 কিলোবাইট করে তোমার ডেটা স্টোর করতে পারে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি কেবি, এত কেবি ডেটা হলো। এবার এটাকে যদি এমবি তে ট্রান্সলেট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে আমাকে ডিভাইড করতে হবে 1024 দিয়ে, তাই তো? 1024 হলে কত হবে? এটা এমবি তে চলে আসবে।
এবার যদি আমাকে জিবিতে বের করতে বলেছে তাহলে আমাকে আবার একটা 1024 দিয়ে যেটা আছে সেই নাম্বারটাকে আবার ইনটু 1024 ডিভাইডেড বাই করেছে কিন্তু, ঠিক আছে? তো এটা করার পর এটা তাহলে তোমার হয়ে যাবে কিসে? জিবিতে। এবার আমরা আসছি যদি এটা টিবিতে স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে জিবি তে কনভার্ট করার জন্য তো 1024 বাই 100 করলেই তো চলে আসে। না 100 নয়, 1024 করে করে সবসময় 1000 করলেই তো চলে আসবে। 1024 করবে সবসময়, ঠিক আছে? তোমার 1 কিলোবাইট এটা সমান 1024 বাইট, তাই তো? 1024 কিলোবাইট হচ্ছে 1 মেগাবাইট, 1024 মানে এইভাবেই সবসময় ইনক্রিমেন্ট হয়ে যায়। 1024 কিলোবাইট হচ্ছে 1 মেগাবাইট, 1024 মেগাবাইট হচ্ছে 1 গিগাবাইট, 10 এভাবে তোমার পরপর টেরাবাইট জেটাবাইট এরকম ভাবে পরপর বাড়তে থাকবে। তো আমরা এখন টিভি পর্যন্তই জানি, তো এটাকে যদি আবার করতে হয় তাহলে আমরা এরকম করে দেবো। টিভির জন্য আমাকে আরেকটা ব্র্যাকেট আমি বাড়িয়ে দিলাম, আর এখানে আরেকটা মাল্টিপ্লিকেশন বাড়িয়ে দিতে হবে 1024। ওকে, তখন এটা টিভিতে চলে আসবে। তাহলে যদি আমাকে এরকম বলে, এরকম একটা ম্যাথ বলে, আর সেটা তোমার কি ক্যালকুলেশন করে এরকম ভাবে আমাকে করতে হবে, ওর যে করেসপন্ডিং সাইজ হবে সেই সাইজটা আমরা বের করতে পারি। হ্যালো, হ্যাঁ আচ্ছা, আমি ক্লাসটা শুরু করে দিয়েছি, পরের দিন থেকে করো, ঠিক আছে? আমি পরে ফোন করে বলেছি। তো এখানে দেখো যে তোমার নেক্সট যে আমরা পোর্শনটা জানলাম, এখানে তাহলে হার্ডওয়্যার কম্পোনেন্টে এই পোর্শনটা বুঝতে পেরেছি আমরা যে হার্ড ডিস্কের তোমার যে স্ট্রাকচার কিরকম সেটা বুঝতে পারলাম। এবার আমরা নেক্সট আসছি র্যাম। আচ্ছা, হার্ড ডিস্কেরও তোমার কি হয় না, ইন্টারনাল এক্সটার্নাল হয়। ইন্টারনাল যে হার্ড ডিস্ক আমি এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখালাম সেগুলো সবগুলো হচ্ছে ইন্টারনাল হার্ড ডিস্ক। হ্যাঁ, ওকে, এগুলো সবগুলোই ভেতরে থাকে, এগুলো ইন্টারনাল হার্ড ডিস্ক। এক্সটার্নাল হার্ড ডিস্ক যেগুলো, সেগুলো তোমার হচ্ছে এক্সটার্নাল যে হার্ড ডিস্ক, সেই এক্সটার্নাল হার্ড ডিস্ক গুলো তোমার বাইরে থাকে ইউএসপি যে কেবল হয়, সেই ইউএসপি কেবল দিয়ে আমরা যেমন পেন ড্রাইভের সঙ্গে ডেটা ট্রান্সফার করি, সেরকম ভাবে এক্সটার্নাল হার্ড ডিস্কের থ্রু দিয়েও আমরা ডেটা ট্রান্সফার করতে পারবো, ঠিক আছে? সেখানেও আমরা টিভি ডেটাকে স্টোর করে রাখতে পারি। ইজি। নেক্সট আমরা আসছি র্যাম। র্যামের ফুল ফর্ম আমরা জানি সব সময়, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। দেখো র্যান্ডম অ্যাক্সেস এই কথাটা কেন বলা হচ্ছে, তো তার জন্য আমি একটু ছবি ড্র করে তোমাদের বোঝাচ্ছি। আগে আমরা টার্মটা সম্বন্ধে বুঝবো। ধরে নাও এটা যদি র্যামের স্ট্রাকচার হয়, আমি এরকম ধরে নাও একটা র্যামের স্ট্রাকচার, এটা স্ট্রাকচার ধরে নিচ্ছি, টেবুলার ফরম্যাটের র্যামের স্ট্রাকচার। তো র্যান্ডম অ্যাক্সেস এই জন্যই বলা হচ্ছে, এটা যদি 1, এটা যদি 2, এটা যদি 3, এটা যদি 4, এটা যদি 5 এরকম ভাবে হতে থাকে। তো এর ক্ষেত্রে, র্যামের ক্ষেত্রে আমি একটু নাম্বারগুলো ড্র করে নিচ্ছি। এইভাবে পরপর আমরা নাম্বারগুলোকে লিখলাম। ওকে, এবার র্যাম কিরকম ভাবে কাজ করে দেখো। ধরে নাও এই স্পেসটা এখন অকুপায়েড হয়ে আছে, মানে অন্য কেউ এই জায়গাটাকে নিয়ে কাজ করছে। আমি এটাকে রেড কালার করে দিই। এই দুটো জায়গা অকুপায়েড হয়ে আছে, এই চারটে জায়গা অকুপায়েড হয়ে আছে, এই দুটো জায়গা অকুপায়েড হয়ে আছে। তো আগে যে প্রসেসিং এর কনসেপ্ট ছিল, সেখানে তোমার কি হতো না, সিকোয়েন্সিয়ালি হতো, সিকোয়েন্সিয়াল মেমোরি অ্যাক্সেস হতো। দুটোর মধ্যে পার্থক্যটা ভালো করে বোঝে, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল মেমোরি অ্যাক্সেস, আর একটা কি বললাম র্যান্ডম অ্যাক্সেস।
সিকোয়েন্সিয়াল মেমোরি অ্যাক্সেসের ক্ষেত্রে কি হয় 1 তারপরে 2 মানে পরেরটাতে যাবে, তারপর 3, তারপর 4, তারপর 5। যেমন আমরা ম্যাগনেটিক টেপ যে জানি, সেখানে যখন আমরা কোনো গান শুনছি, 1 নম্বর যে গানটা, তারপরে 2 নম্বরের গান, তারপর 3 নম্বরের গান, তারপর 4 নম্বরের গান, এরকম ভাবে পরপর পরপর শুনে শুনে যায়। কিন্তু এর ক্ষেত্রে কি হয় র্যান্ডম অ্যাক্সেস করা যায়, মানে দেখলো যে ও এখানে পুরোটাকে একসঙ্গে স্ক্যান করলো, দেখলো যে 4 নম্বরটা ফ্রি পেয়েছে, তো প্রথমে অ্যাক্সেস এইখান থেকে শুরু করলো, তারপর দেখা গেল যে ও এইখানে চলে গেল, ঠিক আছে, সেইখান থেকে এইখানে চলে এলো। মানে কি না পরপর না করে এরকম হ্যাপাজার্ড আকারে তোমার ডেটা ট্রান্সফার করে, তারপর ওইখান থেকে ধরো এইখানে চলে এলো, ওইখান থেকে চলে এলো এইখানে, আবার সেইখান থেকে চলে এলো এইখানে। তো এইভাবে র্যান্ডমলি তোমার ডেটাগুলোকে অ্যাক্সেস করার জন্য বা র্যান্ডমলি ডেটাগুলোকে নিয়ে ডেটাগুলোকে কন্ট্রোল বা ম্যানেজ করার জন্য একে আমরা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলছি। তাহলে আগে এর উল্টোটা কি ছিল বললাম, সিকোয়েন্সিয়াল মেমোরি অ্যাক্সেস। সিকোয়েন্সিয়াল মেমোরি অ্যাক্সেস বলতাম। তো এখানে সিকোয়েন্সিয়াল মেমোরি অ্যাক্সেস এই যে পার্টটা, এই পার্টটাতে তোমার কি না পরপর পরপর হতো, মানে সেখানে ডেটাগুলো যখন স্টোর হতো তখন সেখানে পরপর পরপর এরকম, মানে 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, মানে এরকম 1 তারপর 2 তারপর 3 তারপর 4 তারপর 5 6 7 8 9 10 এইভাবে যেত। তো সেখানে কি রকম না যখন অ্যাক্সেস হচ্ছে, অ্যাক্সেস হওয়ার সময় পরপর পরপর অ্যাক্সেস হয়ে যেত, 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে অ্যাক্সেস হতো। কিন্তু এর ক্ষেত্রে কি হয় অ্যাক্সেসটা এইখান থেকে এইখানে হ্যাপাজার্ড আকারে অ্যাক্সেস হয়, তার জন্য র্যান্ডম অ্যাক্সেস বললাম। এবার একে আমরা বলছি প্রাইমারি। দেখো বুক থেকে ভালো করে পড়বে, আমি এখানে শুধু কি টার্মগুলো শুধু লিখে যাচ্ছি আর ছবিগুলো ড্র করছি নিজেদের বোঝার সুবিধার জন্য। প্রাইমারি মেমোরি যেটা কি না টেম্পোরারি মেমোরি বলা হয়, কারণ কেন কি এ হচ্ছে ভোলাটাইল ইন নেচার। ভোলাটাইল ইন নেচার মানে কি না এখানে যে ডেটাগুলো থাকছে সেগুলো যদি কোনো কারণে মানে এর যে টেকনোলজি ইউজ করা হয় সেখানে সেমিকন্ডাক্টর টেকনোলজি ইউজ করছে, তো এখন এইসব টার্ম মাথায় রাখার দরকার নেই। তো যে ডেটাগুলো এখানে স্টোর থাকছে যদি ইলেকট্রিসিটি সেখান থেকে চলে যায় তাহলে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে না সে নিজের ডেটাকে লস্ট করে যাবে, সেই জন্য একে ভোলাটাইল বলা হয়, ঠিক আছে, নিজে ভুলে যায়। তো যেমন আমরা এই যে ফাইলটা বানাচ্ছি আমি ধরো এখান থেকে ক্রস করে দিলাম, যেহেতু তোমার কি না এতদিন ধরে কম্পিউটার সিস্টেম নিজে ইভ্যালুয়েট করতে করতে এটা দেখেছে, আগে যখন কম্পিউটার সিস্টেম গুলো ছিল সেখানে কিন্তু এরকম ওয়ার্নিং তোমার দেখাতো না, ডু ইউ ওয়ান্ট টু সেভ দিস চেঞ্জ। এটা কি অপারেটিং সিস্টেম মেসেজটা দেখাচ্ছে আমাকে যে তুমি কি এটা সেভ করতে চাইছো, কেন কি এটা যে আমি নো করে দিই তাহলে তোমার কি হয়ে যাবে না এখানে যে ডেটাগুলো আমি এতক্ষণ পর্যন্ত লিখেছিলাম সেগুলো পার্মানেন্টলি চলে যাবে, সেগুলোকে আমি আর পাবো না, রিকভার করতে পারবো না। তো সেই জন্য আমাকে মেসেজ দেখাচ্ছে। আগের যে সিস্টেম গুলো ছিল সেখানে কিন্তু ক্রস করলে সঙ্গে সঙ্গে ক্রস হয়ে যেত। তো আমরা ডে বাই ডে যখন দেখলাম যে আমাদের নিজেদের সুবিধার জন্য আমরা এরকম ভাবে নিজেদের যে সফটওয়্যার সিস্টেম গুলোকে এভাবে ইভালুয়েট করেছি। এনিওয়ে তাহলে ভোলাটাইল ইন নেচার দেখলাম, র্যান্ডম অ্যাক্সেস পয়েন্টটা বুঝতে পেরেছি, ভোলাটাইল ইন নেচার এই কনসেপ্টটাও বুঝতে পেরেছি আমরা। আর টেম্পোরারি মেমোরি মানে কি না এই যে আমরা যেটুকুন সময় প্রয়োজন, মানে আমরা একটা রাফ খাতা রাখি একটা ফেয়ার খাতা রাখি, রাফ খাতাতে আমরা করলাম সমস্ত কিছু, আর ফেয়ার খাতাতে কি সেখান থেকে ডেটাগুলোকে সরি মানে লেখাগুলোকে আমরা আবার সেখানে ফ্রেশ করে লিখি। সেরকম ভাবেই আমরা কি করছি না এইখানে সমস্ত যখনই কোনো কাজ শুরু করলাম বা যখনই মেশিন কম্পিউটার সিস্টেম স্টার্ট হলো তার যে সমস্ত প্রসেস গুলো চলছে অপারেটিং সিস্টেমের, বা আমরা যে কাজগুলো করছি গান চালাচ্ছি ডাউনলোড করছি সমস্ত কাজ কিন্তু র্যামের মধ্যে হচ্ছে। এবার যখনই সেটা পার্মানেন্টলি স্টোর করার দরকার হবে তখন আমরা হার্ড ডিস্কে যাবো, সেই জন্য হার্ড ডিস্ককে আমরা পার্মানেন্ট স্টোরেজ মেমোরি বলছি আর এটাকে টেম্পোরারি মেমোরি বলা হচ্ছে। এবার ভোলাটাইল ইন নেচার এই জিনিসটা তো বুঝতে পারলাম যে এ কি করছে, যে সুইচ অফ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজের সমস্ত সার্কিট থেকে ডেটাগুলোকে রিলিজ করে দেবে, ঠিক আছে, মানে ধরে রেখেছিল যেই তুমি অফ করলে সঙ্গে সঙ্গে রিলিজ করে দেবে। এটা ক্লিয়ার? এবার এর হচ্ছে দু ধরনের তোমার র্যাম হয়, শুধু নামগুলো মনে রাখো, পরে আমরা একটা এস র্যাম আর একটা ডি র্যাম।
একটাকে আমরা স্ট্যাটিক র্যাম বলছি আর একটা ডাইনামিক র্যাম। তো এইখানে স্ট্যাটিক র্যামের দাম তুলনামূলক বেশি হয় ডাইনামিক র্যামের তুলনায়। এটাকে পরবর্তীকালে আমরা ক্যাশ মেমোরি এই নামেও চিনব। ক্যাশের স্পেলিংটা দেখো, CACHE, হ্যাঁ, ক্যাশ মেমোরি এই নামেও আমরা চিনব। তো এইখানে দেখো যে তোমার ক্যাশ মেমোরি সম্বন্ধে আমি এখানে আর বলছি না, পরে পরে বলবো, কারণ আমরা ইন্টারনাল আরো অনেক কম্পোনেন্ট আছে। আমরা আজকের দিনটার যে ক্লাসটা হবে আমি একটাই সেশন করাবো, পরের দিনে বাকি মানে পরের দিন তোমরা কি বলতো মানে মাঝে ওই হার্ডওয়্যারের যে লিঙ্কটা সেটাও আমি তোমাদের পাঠিয়েছি, তাহলে ওইটাও তোমরা একবার দেখে নিলে। দেখে নেওয়ার পর তারপর তোমার পরের দিন আমি এক্সটার্নাল কম্পোনেন্ট গুলো বলবো, ইন্টারনালেরও কিছু বাকি থেকে যাবে, কারণ একদিনে পুরোটা বলে দিলে না লোড নিতে পারবে না তোমরা, বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি একটা সেশনেই ক্লাসটা করাচ্ছি। এবার আমরা দেখো যে অন্যান্য যে সমস্ত কম্পোনেন্ট গুলো সেগুলো সম্বন্ধে আসছি। র্যাম সম্বন্ধে আর হার্ড ডিস্ক সম্বন্ধে আমরা বুঝতে পেরেছি। ও, এটা খোলাই আছে। তো এইখানে দেখো যে এই এই পুরো অংশটাকে আমরা মাদার বোর্ড বলছি, ঠিক আছে? আমি দেখো মানে যে একটা কোনো কিছু দিয়ে এটাকে ধরবে, কারণ কি এর ব্যাক এন্ডে যে সমস্ত এগুলো থাকে সেগুলো হাতে লেগে যাওয়ার চান্স থাকে, আর তোমরা তো খুলবেই না এইভাবে, পরে যখন আরেকটু বড় হবে তখন তোমরা দেখবে। তো যাই হোক, এইখানে দেখো যে এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা প্রসেসর বলছি। মানে আমরা যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট জানি, সেই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে এটা। তো এইখানে এর ওপরে একটা তোমার শ্রিঙ্ক করার জন্য, মানে হিটকে শ্রিঙ্ক করার জন্য আমরা জানি যে যে সমস্ত মেন কম্পোনেন্ট গুলো ছিল সেই জায়গাগুলো থেকে, সেটা ভ্যাকুয়াম টিউব থেকে শুরু করে পরপর যে সমস্ত ডিভাইস গুলো ছিল সেগুলো সবগুলোই কি করতো না হিট জেনারেট করতো। এইখানেও কি না এই যে প্রসেসরের কথা বলছি আমরা বা মাইক্রো প্রসেসর, এটা আমরা 4th জেনারেশন কম্পিউটার, মানে আমরা যে মেশিন গুলো নিয়ে কাজ করি সেগুলো 4th জেনারেশন কম্পিউটার, অনেক ছোট থেকেই জেনে আসছো। তো এই যে ডিভাইসটা, এটাকে দেখো একটা ছোট্ট একটা ডিভাইস, আমি এটা খুলে তোমাদের দেখাচ্ছি। এগুলো তোমরা কিন্তু হাতে দেবে না, হাতে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো করে হাতটা ধুয়ে নেবে। তো এইখানে দেখো যে এই যে ছোট্ট এইটুকুনি ডিভাইসটা, এই ডিভাইসটাকে আমরা কি বলছি, সরি, দেখতে পাচ্ছ তো সবাই? দেখো আমি আর একটু সামনে নিয়ে দেখাই তোমাদের। এই যে ছোট্ট এইটুকুনি ডিভাইসটা, ঠিক আছে, এইটাকেই বলা হচ্ছে তোমার প্রসেসর। এটা অনেক আগের পুরনো প্রসেসর, পুরনো মেশিনের সঙ্গে প্রসেসরটা ঠিক আছে হয়তো, কিন্তু পুরনো মেশিনের এখন আর মানে ব্যাকডেটেড হয়ে গেছে আর কি। এখনের মেশিনের সঙ্গে লাগালে বা এখন এত স্লো প্রসেসে তোমরা কাজ করতে পারবে না। তো P4 জেনারেশনের মনে হয় P4 এর ছিল আর এনিওয়ে, না ডুয়েল কোর, আচ্ছা ডুয়েল কোরের ছিল। তো যাই হোক, তোমার কি না এর কাজটা কি, এ হচ্ছে সমস্ত প্রসেস করছে, বা আমরা ইন্টারনাল যে সমস্ত কম্পোনেন্ট গুলো জানি সেই কম্পোনেন্টের মধ্যে মেন কম্পোনেন্ট হচ্ছে এটাই। প্রত্যেকটা কম্পিউটার জেনারেশনের যে কম্পিউটার সিস্টেম, ভ্যাকুয়াম টিউব, ট্রানজিস্টর, ইন্টিগ্রেটেড সার্কিট, এরকম জেনে এসেছি। এটা হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, যার মধ্যে আমরা সমস্ত প্রসেস গুলো করছি। এখানে যতগুলো ছোট 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 পিন দেখতে পাচ্ছ, এরকম 120টা পিন থাকে। সেই পিনগুলোর প্রত্যেকটা একটা একটা করে ফাংশন আছে। আমরা যখনই কোনো প্রসেস করার জন্য দিচ্ছি বাইরে থেকে, সেই প্রসেসটাকে প্রসিড করছে কে, এই প্রসেসর, মাইক্রো প্রসেসর। ওকে, এটাকে আমরা কি বললাম, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। ওকে, তো এইখানে দেখো যে এই যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট সম্বন্ধে বুঝতে পারলাম। তারপর আর কি কি কম্পোনেন্ট আছে, ইন্টারনাল কম্পোনেন্টের মধ্যে আমরা র্যাম সম্বন্ধে জানিয়েছি, হার্ড ডিস্ক জানিয়েছি, প্রসেসর জানলাম, আর পুরো বোর্ডটাকে তো তোমার মাদার বোর্ড বলা হয়। একটু তোমরা পড়বে তোমাদের এতে, আর আমি এইগুলোতে আর হাত দিচ্ছি না। তো পরের দিনের ক্লাসে আমি আবার মানে ওই এক্সট্রা সরি যে এটা ওই আরেকটা যে ভিডিও পাঠাবো, সেই ভিডিওটাতে দেখবে তোমরা। মাদারবোর্ড মানে মেইন যে বোর্ডটা, যে বোর্ডটার সঙ্গে সমস্ত ইন্টারনাল কম্পোনেন্ট গুলোকে কানেক্ট করে রাখা আছে। আমি পরে আবার তোমাদের যখন এইখানে আসবে না সেখানে দেখাবো, কারণ এগুলো একটু নোংরা হয়ে আছে, আমি আর হাত দিচ্ছি না এখন। তো মানে যেটাকে তোমার বা তোমরা ওই ভিডিওটা দেখবে, সেই ভিডিওটাতে পুরোটাই দেখানো আছে। হ্যাঁ, সেই ভিডিও রেফারেন্সটা দেখবে। রেফারেন্সটা হচ্ছে প্লে লিস্টে দেখবে, এরকম লেখা আছে হার্ডওয়্যার বলে, হার্ডওয়্যার এরকম দেওয়া আছে। হ্যাঁ, সেটা তোমরা দেখবে, দেখলেই বুঝতে পারবে।
তো বা আমি তোমাদের সঙ্গে শেয়ারও করে দেবো। তো এই পর্যন্ত তোমার কি না ইন্টারনাল আরো যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা পরের ক্লাসে তাহলে জানবো। আমি এখানে আর বেশি কিছু বলছি না, আজকে ক্লাসটা এখানে স্টপ করছি। আর আমি দুটো এই ভিডিওটা আর আগের যে ভিডিও দুটোই শেয়ার করি, তোমরা আগে ওই ভিডিওটা দেখবে যেটা আমি প্রথমে পাঠাচ্ছি, তারপর এটা দেখবে, কেমন? এবং এখনই দেখে নাও। ক্লিয়ার? উদয়ন, অধিরাজ, দেখো দিয়ে তারপর আমি তোমাদের একটা এক্সট্রা ক্লাস বলবো, সেই ক্লাস করবো তোমরা। হ্যাঁ, ওকে স্যার। একটু দেখো। হ্যাঁ, আমি স্টপ করলাম। লিভ করব? হ্যাঁ, লিভ করো।